পারুলের কাছ থেকে সত্যিটা জেনে দাদু একেবারে চমকে যায়। কিভাবে এতদিন অজান্তেই সবকিছু ঘটে গেল সেটা ভেবেই সে হতবাক হয়ে পড়ে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় রায়ান ইচ্ছা করেই পারুল আর দাদুর সামনে অনিরুদ্ধকে অপমান করতে থাকে। এই আচরণে অনিরুদ্ধ আর নিজেকে সামলাতে না পেরে বলে ওঠে, কি ব্যাপার বলতো রায়ান, তুমি আমার সঙ্গে এভাবে ব্যবহার করছো কেন? তখন রায়ান ভান করে বলে, না না স্যার, আপনি কষ্ট পাচ্ছেন বলেই তো আমি এইভাবে কথা বলছিলাম। সংযুক্ত ম্যাডামের গুন্ডারা যেভাবে আপনাকে মেরেছে, সত্যি বলতে আমার নিজেরই খুব খারাপ লাগছে। এই কথা শোনার পর পারুল যখনই কিছু বলতে যাবে, ঠিক তখনই রায়ান তাড়াতাড়ি কথার মোড় ঘুরিয়ে বলে, স্যার আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আপনি আমার ঘরে চলুন, আমি আপনাকে ভালো করে ম্যাসাজ করে দেব। একবার ম্যাসাজ করলে আপনি নিজেই বুঝতে পারবেন আমি কতটা ভালো ম্যাসাজ করতে পারি। আপনার ব্যথা একদমই কমে যাবে। তাই বলছি, দয়া করে তাড়াতাড়ি খেয়ে আমার সঙ্গে চলুন। এরপর ঠাম্মিও বলে ওঠে, বাহ, দাদু ভাই যখন বলছে তখন যাও। ও ঠিকঠাকই ম্যাসাজ করে দেবে। তারপর রায়ান অনিরুদ্ধকে ভালো করে ম্যাসাজ করে দেয়। ম্যাসাজ শেষে অনিরুদ্ধ হেসে বলে, বাহ রায়ান, তুমি তো বেশ ভালো ম্যাসাজ করতে পারো। মনে হচ্ছে তোমাকে পাকাপাকি ভাবে রেখে দেব, যাতে প্রতিদিন তুমি আমাকে ম্যাসাজ করে দিতে পারো। এই কথা শুনে রায়ান তো আরও উৎসাহ পেয়ে যায়। এই পুরো সময়টাই পারুল আড়াল থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় রুক্মিণী। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? পারুল, আবার কিছু হয়েছে নাকি? তখন পারুল পুরো ঘটনাটা খুলে বলে। সব শোনার পর রুক্মিণী দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি ভাই, রায়ান যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। পুরো বিষয়টাই যেন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, তাই না পারুল? পারুল তখন হালকা হেসে বলে, আরে হ্যাঁ গো, কি হচ্ছে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। রীতিমতো রায়ান যা খুশি তাই করে যাচ্ছে। ব্যাপারটা একদিকে যেমন অদ্ভুত তেমনি আবার খুব হাস্যকরও লাগছে। ঠিক তখনই অনিরুদ্ধ বলেন, সত্যি বলতে কি, আজ রায়ান যেভাবে কোনো মাস্ক ছাড়াই স্বাভাবিকভাবে ছিল, সেটা আমার বেশ ভালোই লেগেছে। এরপর রুক্মিণী সামনে থেকেই অনিরুদ্ধকে বলে, পারুল, তোমার সঙ্গে একটা কথা ছিল। পারুল সঙ্গে সঙ্গে বলে, বলুন না স্যার। তখন অনিরুদ্ধ একটু সংকোচ নিয়ে বলে, আসলে তোমার পিসিমনি কিছুতেই আমার সঙ্গে কথা বলতে চাইছে না। কৌশলীর যে এভাবে রাগ করবে এটা আমি ভাবতেই পারিনি। তাই তুমি যদি কোনোভাবে একটা ব্যবস্থা করে দাও। তখন পারুল আশ্বস্ত করে বলে, ঠিক আছে স্যার, আমি একটা ব্যবস্থা করে আপনাকে জানিয়ে দেব। এরপর পারুল আর রুক্মিণী দুজন মিলে একটা পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা পৌশালীকে নিয়ে যায় একটি কফি শপে। সেখানে আগে থেকেই অনিরুদ্ধ বসেছিল, নিজের কাজে ব্যস্ত ছিল সে। পুরো ব্যাপারটাই যে আগে থেকে ঠিক করা সেটা পিসিমনি তখনও জানে না। কফি শপে পারুল আর রুক্মিণী নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই পারুল অনিরুদ্ধকে দেখতে পায়। অনিরুদ্ধ হেসে বলে ওঠে, আরে পারুল, তোমরা এখানে? এসো না, সবাই একসঙ্গে বসে একটু গল্প আড্ডা দিই। তখন পারুল পিসিমনির দিকে তাকিয়ে বলে, পিসিমনি, আপনার কোনো আপত্তি নেই তো? পিসিমনি শান্ত গলায় বলে, আমরা তো মন ভালো করার জন্যই এখানে এসেছি। উপরন্তু যদি উনি সবকিছু মেনে নিতে পারেন তাহলে আমাদেরই বা আপত্তি থাকবে কেন? এরপর রুক্মিণী সবাইকে ডেকে নেয়। তখন অনিরুদ্ধ বলে, আসলে মাঝেমধ্যে কাজের এত প্রেসার থাকে যে একদম ভালো লাগে না। তাই ভাবলাম সবাই মিলে একটু সময় কাটানো যাক। এরপর পিসিমনি মানে কৌশলী বারবার নানা অজুহাতে অনিরুদ্ধকে এড়িয়ে যেতে চাইছিল। এর মধ্যেই পারুল ফোন করে রুক্মিণীকে, কিন্তু রুক্মিণী সেটা বুঝতে দেয় না। ফোন ধরে বলে, ওই জিনিসটা আছে। আচ্ছা, আমি আসছি। এরপর সে ইচ্ছে করেই বলে, তোমরা কি আমার সঙ্গে যাবে? ওখানে খুব সুন্দর একটা জায়গা আছে, চল না। কিন্তু পিসিমনি যেতে চায় না। তখন অনিরুদ্ধ বলে, কৌশলী, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক তখনই পারুল বলে ওঠে, তাহলে চলো, তুমি আর আমি একটু বাইরে যাই, তৎক্ষণে ওনারা নিজেদের মতো কথা বলুক। এই কথা বলে বেরিয়ে যাওয়ার নাম করে পারুল আর রুক্মিণী দুজনেই বাইরে দাঁড়িয়ে থাকে, যাতে অনিরুদ্ধ নিজের মনের কথাটা একান্তে পিসিমনির কাছে খুলে বলতে পারে।